আমাদের সঠিকভাবে আসে না। তো এই জন্য এই সিভিল এবং ক্রিমিনাল ড্রাফটিং এর যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি তার প্রথমটা হলো ক্রিমিনাল ড্রাফটিং। এবং ক্রিমিনাল ড্রাফটিং এর ক্ষেত্রে এরকম প্রথম ওয়ার্কশপে আমরা প্রায় 6টা বিষয়বস্তু নির্ধারণ করেছি। প্রথমে আমি যেটা বললাম যে ক্রিমিনাল আপিলের আইনি ভিত্তিক কি হবে সেটা নিয়ে আলোচনা করব, সোর্স অফ লটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত ক্রিমিনাল আপিল আদালত এর ক্ষমতা কি এগুলো নিয়ে আলোচনা করব। তৃতীয়ত যে সকল রায় বা আদেশের বিরুদ্ধে আপিল হয় সেগুলো আমরা সেপারেট করব। আমাদের সিআরপিসি তে খুব অল্প সংখ্যক আদেশ উল্লেখ করা আছে যার বিরুদ্ধে আপিল দায়ের করা যায়, কিন্তু কোন কোন আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে সেগুলো বলা নেই। তো এই জিনিসগুলো আমরা আলোচনায় আনবো যে সিআরপিসি থেকে আমরা দেখার চেষ্টা করবো ঠিক কতগুলো আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়, বা এমন কোন রায় হলো যেটাকে আপিলে চ্যালেঞ্জ করা যায় না, তখন কিভাবে চ্যালেঞ্জ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং অপরাধের ঘটনাগত ও আইনগত দিক। আপনারা জানেন সিআরপিসি 418 ধারায় বলা হয়েছে আপিল হবে দুইটা বিষয়ে, এটা হলো ফ্যাকচুয়াল অ্যাসপেক্টস এবং লিগ্যাল অ্যাসপেক্টস। তো একটা অপরাধের ফ্যাকচুয়াল এবং লিগ্যাল অ্যাসপেক্টস গুলো কিভাবে বের করতে হয়, এলিমেন্টস গুলো প্রথমে আমরা বের করা শিখবো, তারপর এলিমেন্টস গুলো বের করার পর এটাকে ফ্যাকচুয়াল এবং লিগালি কিভাবে ডিভাইড করতে হয়। অর্থাৎ আমরা যখন ভাত খাই, যে চাল বের করতে হয়, তাহলে প্রথমে একটা ধান থেকে চালটা দানাটা সেপারেট করতে হয়, ঠিক এই অপরাধের এরকম এই ধান এবং চাল যেমন সেপারেট করতে হয় করে তারপরে রান্নার উপযোগী করতে হয়, তেমনি ভাবে ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হিসেবে প্রত্যেকটা অপরাধের এই অপরাধের ঘটনাগত দিক কোনটা এবং আইনগত দিক কোনটা এটা সেপারেট করে ক্লিয়ারলি বুঝতে হবে। যদি আপনি না বোঝেন তাহলে বিচারিক আদালত রায় লিখতে গিয়ে মানে রায় কি কি ভুল করছে, এর ফ্যাকচুয়াল অ্যাসপেক্টস এ কি ভুল করছে, লিগ্যাল অ্যাসপেক্টস এ কিভাবে ভুল করছে, চার্জ গঠনে ভুল হলো কিনা, আর তারপরে মিসরিডিং নন রিডিং অফ এভিডেন্স, অর্থাৎ এভিডেন্স অ্যাপ্রিসিয়েটিং এ ভুল হলো কিনা, আপিলে এই জিনিসগুলো আপনি সুন্দর করে তুলে ধরতে পারবেন না। এই জন্য এই জিনিসগুলো জানা খুবই দরকার। এরপরে আপিল দরখাস্তের আমরা প্র্যাকটিক্যালি আপিল দরখাস্ত লেখা শিখবো। তো একটা আপিল দরখাস্তে আমাদের কি কি বিষয়বস্তু আমরা সন্নিবেশ করব, আপিলের দরখাস্তের কোন কোন বিষয়গুলো আমাদের থাকবে, এর মুসাবিদা কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যালি আমরা শিখবো। আমি পরশুদিনও বোধহয় একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের দেশে প্রচলিত যে আপিল দরখাস্ত গুলো আছে, আমি আপনাদের দেখাবো যে অধিকাংশ এই মানে অসার অজাতা ভিত্তিহীন কিছু কথাবার্তা আপিলের মেমোতে বলা হয়। এগুলো দিয়ে বিচারিক আদালতের সিদ্ধান্ত পরিবর্তন করার খুব একটা সুযোগ থাকে না, কিন্তু তারপরে এগুলো দিয়ে চলছে, কারণ আমরা যুগ যুগ ধরে সিনিয়রদের কাছ থেকে আমরা এটা কপি করছি, বুঝে না বুঝে। তো এই জিনিসগুলো আমি আপনাদের শিখিয়ে দেবো যে আসলে প্র্যাকটিক্যাল কোনটা হওয়া উচিত, আইনসম্মত ভাবে কোনটা হওয়া উচিত, কোনটা করতে পারবেন, তখন আপনার একটা কনফিডেন্স আসবে যে আমি এই গ্রাউন্ডসটা, একটা জাজমেন্ট যখন আপনি আপিল লিখবেন এই জাজমেন্টকে কিভাবে আপনি করবেন, স্ক্রুটিনাইজ করবেন, এখানে ভুল ভ্রান্তি গুলো কি কি ধরনের হতে পারে, লিগাল অ্যাসপেক্টসে কি ভুল হতে পারে, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টসে কি ভুল হতে পারে, আদার অ্যাপ্রিসিয়েটিং অফ এভিডেন্সে কিভাবে হতে পারে, কারেক্টনেস অফ সেন্টেন্স, অর্ডারে এগুলো কি ধরনের ভুল আসতে পারে, এই ভুল ভ্রান্তি গুলো যদি আপনি ভালো করে বের করতে না পারেন তাহলে ভালো আপিলের মেমো ড্র করতে পারবেন না। তো দ্বিতীয় ওয়ার্কশপে আমরা যেটা ঠিক করেছি যে আপিল অ্যাডমিশন, ক্রিমিনাল মামলার আপিল অ্যাডমিশন কিভাবে হয় বা কিভাবে করতে হয় সেটার একটা টপিক রেখেছি। এবং আপিল মোকদ্দমায় আপনার জানেন স্বভাবতই দণ্ডিত ব্যক্তির জামিনী মুক্তি চাইতে হয়। তো অপরাধীর জামিনী মুক্তির আবেদন মুখ করা আর দণ্ডিত ব্যক্তির জামিনের আবেদন মুখ করা একদম ফার ডিফারেন্স, গালফ অফ ডিফারেন্স, কিন্তু এইটার পার্থক্য খুবই হ্যান্ডফুল অফ লয়ার্স হয়তো করতে পারে, আমার মনে হয় না যে খুব বেশি লয়ার এটা জানে। তো আমি মার্শাল্লাহ এটা আপনাদের শিখিয়ে দেবো যে আপনি যখন একজন দণ্ডিত ব্যক্তির জামিনে মুক্তির প্রায় মুখ করবেন সেটা আসলে কিরকম হওয়া উচিত, আপনি শুনলেই খুবই চমৎকৃত হবেন যে প্রচলিত ভাবে আপনারা যেটা দেখেন অনেক সিনিয়রকে দেখেন, এটা আসলে একদমই হয় না। কখনোই অপরাধীর জামিনে মুক্তির দরখাস্ত আর দণ্ডিত ব্যক্তির জামিনে মুক্তির দরখাস্ত এক নয়, কারণ ওইটা হলো একিউজড আর এটা হলো কনভিক্টেড পার্সন। যখন একজনের সাজা হয়ে যায় তখন তার নাম হলো কনভিক্টেড, দণ্ডিত ব্যক্তি। তো দণ্ডিত ব্যক্তির জামিনে মুক্তির দরখাস্ত মুভ করা আর অপরাধীর জামিনে মুক্তির দরখাস্ত মুভ করা যখন যখন তিনি অভিযুক্তই হননি, এটা দুইটা সম্পূর্ণ। এই জিনিসগুলো আমি সুন্দর করে দেখাই দেবো। আবার আপিল দায়েরের সঙ্গে
দায়েরের শর্তে যে আপনার জামিনটা একটা মুভ করতে হয় বা লিখতে হয়, মানে কোন কোন গ্রাউন্ডসে লিখবেন এগুলো আমি দেখাই দেবো। আর একটা জিনিস এখানে করা হয়েছে দ্বিতীয় ওয়ার্কশপে, সেটা হলো যে অ্যাবেটমেন্ট অফ আপিল, কখন আপিল অ্যাবেট হয়ে যায়, বাতিল হয়ে যায়, আহ, সেই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো। তৃতীয় ওয়ার্কশপে আমরা যেটা করেছি যে এই নমুনা আপিল, অর্থাৎ ক্রিমিনাল আপিল কিভাবে মুসাবিদা করতে হয়, আহ, এই সংক্রান্ত জিনিসগুলো আমি আপনাদের দেখাই দেব। আর এরপর আমরা সিভিল আপিলে যাব। প্রথমে ক্রিমিনাল আপিল শেষ হলে তারপর আমরা সিভিল আপিলে যাব। সিভিল আপিলে চতুর্থ ওয়ার্কশপে আমরা যে বিষয়গুলো নির্ধারণ করছি, সিভিল আপিলের ঠিক আগের মতোই যে আইনি ভিত্তিগুলো আমাদের জানতে হবে। মানে কে আপিল করতে পারবে, কোন কোন আইনে আপিল করতে পারবে, আপিল আদালতের ক্ষমতা কি, আপিল আদালতের সীমাবদ্ধতা কি, এই জিনিসগুলো আমাদের আলোচনা আসবে। কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, এরকম কিছু থিওরিটিক্যাল আলোচনা এখানে প্রথমত হবে। এরপরে আসেন, আমরা পঞ্চম ওয়ার্কশপে রেখেছি প্র্যাকটিক্যালি আমরা আপিলের দরখাস্ত, অর্থাৎ একটা সিভিল আপিলের দরখাস্তের বিষয়বস্তুগুলো কি হবে, এখানে কোন কোন বিষয়গুলো আমরা সন্নিবেশ ঘটাবো, এর ফরম্যাট কি হবে, অর্থাৎ কোনটার পর কোনটা আমাদের দিতে হবে, কিভাবে দিতে হবে, এবং মুসাবিদের কৌশলটা আমরা আপনাদের শিখাই দেবো। একইভাবে আপিল দরখাস্ত যদি আপনারা দেখেন প্রচলিত কোর্ট কাছারিতে, আমি দেখাই দিলে খুবই অবাক হবেন যে আপিলগুলোর একদম প্রায় 99% ক্ষেত্রে হয় না, একদমই হয় না। হ্যাঁ, এবং আইন দেখিয়ে আমি দেবো, এটা আমি মন গড়া কথা আপনাকে বলবো না, আমার কথার সাপোর্টে আমি আইন দেখাবো। এবং প্রচলিত ভাবে যে আপিলের মেমোগুলো আপনারা দেখেন সিভিল মামলা, এটা প্রায় 99% ক্ষেত্রে হয় না। হ্যাঁ, এবং সেটা কিভাবে শুদ্ধভাবে আইন অনুযায়ী করতে হয় সেটা আমি দেখাই দেবো, এটা মন গড়া না, ইট মাস্ট বি সাপোর্টেড বাই আ ল। তারপরে আপিলের মেমোরান্ডামে যে কোর্ট ফি দেন আপনারা, এটা প্রায় ক্ষেত্রে ভুল থাকে, প্রায় ক্ষেত্রে ভুল থাকে। এটা আমি শিখাই দেবো যে ঠিক কি রকম মানে একজ্যাক্ট কোর্ট ফিটা কিভাবে দিবেন, এবং সিভিল মামলার আপিল অ্যাডমিশনে কোন কোন বিষয়গুলো টাচ করে আপনি আপিল মুভ করবেন, অ্যাডমিশন করবেন, সেটা আমি শিখাই দেবো। এবং এটা দেখাই দেবো যে এই আপিল অ্যাডমিশনের বিষয়বস্তুগুলো কি হবে। এটাও আমি বলতে পারি প্রায় 99% লয়ার এটা জানেন না কোন কোন বিষয়গুলোকে টাচ করে আপিল অ্যাডমিশন শুনানি করতে হয়। হুম। তারপরে আপনি যখন আপিল করলেন, আপিল অ্যাডমিশন হয়ে গেল, তখন ট্রায়াল কোর্টের ডিক্রি কার্যকরিতা স্থগিতের জন্য একটা পিটিশন দিতে হয়। সেই পিটিশনটা কিভাবে দিতে হয়, কোন কোন বিষয়গুলোকে টাচ করে এই পিটিশন ড্রাফট করতে হয়, বা কিভাবে সাবমিশন রাখতে হয়, এই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো আপনাদের। ষষ্ঠ ওয়ার্কশপে সিভিল আপিলের এই আপিল শুনানিতে আপনি পক্ষভুক্তি কিভাবে করেন। বেশিরভাগ ক্ষেত্রে আপিল মামলার ক্ষেত্রে আসলে দেখা যায় যে ভিন্ন একজন আইনজীবী নিয়োগ হলেন, তিনি আপিলের মেমো ড্র করলেন, সেখানে এসে আরজি অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসে, জবাব দেওয়ার প্রশ্ন আসে, কখনো পক্ষভুক্তির প্রশ্ন আসে। এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবেন, আসলে কতখানি মানে আরজি অ্যামেন্ডমেন্ট আদৌ যায় কিনা, বা গেলে কিভাবে যায়, বা এখানে কেউ যদি জবাব দিতে চায় সে জবাব গ্রহণ করার সুযোগ আছে কিনা, বা এটা কিভাবে করতে হয় ইত্যাদি বিষয়গুলো আমি শিখাই দেবো। তেমনি ভাবে ক্রস অবজেকশন, একজন ব্যক্তি ক্রস অবজেকশন পিটিশন কিভাবে ড্র করবে, অর্থাৎ যিনি মামলায় ডিক্রি পেয়েছেন, যিনি জিতে গেছেন, কিন্তু জেতার পরও কখনো কখনো তিনি অসন্তুষ্ট থাকেন। যেমন তিনি ধরেন 25 শতক জমির জন্য বন্টনের মামলা করছেন, তিনি 20 শতক পেয়েছেন, বাট ইয়েট দ্যাট হি ইজ এগ্রিভড, কারণ তিনি তো চেয়েছিলেন 25 শতক, আদালত তাকে দিয়েছে এই, 15 শতক বা 20 শতক। তখন কি হয়, তখন তিনি এটা অসন্তুষ্ট হয়ে যান। তখন তিনি এটাকে চ্যালেঞ্জ করতে পারেন, এটাকে বলা হয় ক্রস অবজেকশন, এটা কখনো আপিল হয় না। কিন্তু আমি কালকেও দেখলাম যে একজন আপিল করেছে, যিনি ডিগ্রি হোল্ডার তিনি কখনোই আপিল করতে পারবেন না, তিনি করবেন ক্রস অবজেকশন। এখানেও একটা মারাত্মক ভুল আছে সারা দেশে। এটা আমি আপনাদের দেখায় দেব যে ক্রস অবজেকশন দরখাস্তটা কিভাবে করবেন, কোন অবস্থায় করবেন, এর বিষয়বস্তু কি হবে, ফরম্যাট কি হবে, বা মুসাবিদের কৌশল কি হবে, বা সাবমিশন আপনি কিভাবে রাখবেন, ইত্যাদি বিষয়গুলো মারাত্মক ধরনের ভুল আছে। হ্যাঁ, মিস অ্যানোমালি আছে, এই জিনিসগুলো আমি দেখাই দেব। এরপরে আপনি রিমান্ড চাবেন কিভাবে, আপিল মামলার রিমান্ড কিভাবে চাইবেন,
রিমান্ড তো সাধারণত অ্যাপিলেন্ট চায়। এই রিমান্ড চাইতে হয় কিভাবে, কোন কোন পয়েন্টসে চাইতে হবে, সে পিটিশনটা কিভাবে ড্র করতে হবে, ইত্যাদি এই বিষয়গুলো আমি দেখাই দেবো। তেমনি ভাবে আপনি যদি রেসপন্ডেন্ট থেকে রিমান্ডের আপনি বিরোধিতা কিভাবে করবেন, বা রিমান্ড মঞ্জুর হলে সেটাকে বিরুদ্ধে কিভাবে প্রতিকার চাইবেন, ইত্যাদি বিষয়গুলো আমরা দেখাই দেব। আপিল, সিভিল আপিলের ক্ষেত্রে আর যে বিষয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় হয়ে দেখা দেয়, সেটা হলো যে সাক্ষ্য প্রদান। আপিলও আপনি সাক্ষ্য প্রদান করতে পারেন। এটাকে বলা হয় এডিশনাল এভিডেন্স। এডিশনাল এভিডেন্স দেওয়ার আগে আপনাকে একটা পিটিশন ড্র করতে হবে, সেটা সাবমিশন রাখতে হবে, কোন কোন বিষয়গুলো সন্নিবেশ করবেন, কিভাবে পিটিশন ড্র করবেন সেটা আমি শিখিয়ে দেবো। প্লাস আপিলের যে মেমোর যে বিষয়বস্তুগুলো, প্র্যাকটিক্যালি আমরা আপিলের মেমো তৈরি করা শিখবো। আর সেটার বিষয়বস্তু কি হবে, ফরম্যাট কি হবে, মুসবিদ্যার কৌশল কি হবে, সেটা আমাদের প্র্যাকটিক্যাল আসপেক্ট। সেটা আমি আপিল মেমোটা কি হবে, মেমোরেন্ডাম অফ আপিল কিভাবে ড্র করতে হয়, এর বিষয়বস্তু কি হবে, ফরম্যাট কি হবে, মুসবিদের কৌশল কি হবে, এগুলো আলোচনা করবো। এবং একটা শুধু থিওরিটিক্যাল আলোচনা না, আমরা প্র্যাকটিক্যালি একটা আপিলের দরখাস্ত মুসবিদা করে দেখবো। ওকে। এরপর আসেন ক্রিমিনাল রিভিশন। ক্রিমিনাল রিভিশন এটা অষ্টম ওয়ার্কশপ আসবে আমাদের, এটা 30 নম্বর টপিক। যে ক্রিমিনাল রিভিশনের এখানে আমরা আইনি ভিত্তি দিয়ে শুরু করবো। রিভিশন আদালত কত দূর যেতে পারেন, কি ধরনের আদেশ করতে পারেন, সেটা আদালতের ক্ষমতা এবং সীমাবদ্ধতা গুলো দেখবো। তারপরে আমরা যে সকল রায় বা আদেশের যে রিভিশন দায়ের করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এবং একটা রিভিশন দরখাস্ত যখন আপনি ড্র করবেন, তখন রিভিশনের গ্রাউন্ডস গুলো কি হবে, খুব চমৎকার করে তেমনি ভাবে রিভিশন দরখাস্তের বিষয়বস্তু, ফরম্যাট এবং মুসবিদার কৌশল, সব ক্ষেত্রে আমরা এই জিনিসটা কমন রেখেছি। এটা দেখবো। এবং নমুনা রিভিশন দরখাস্ত কিভাবে প্র্যাকটিক্যালি আপনি ড্র করবেন, মডেল রিভিশন পিটিশন ড্র করা আমি শিখাই দেবো। ওকে। আর এরপরে আমাদের সিভিল রিভিশন, এটা নবম ওয়ার্কশপে। এখানে আমরা ঠিক একইভাবে রেখেছি যে সিভিল রিভিশনের আইনি ভিত্তি কি হবে, আদালত, সিভিল রিভিশন আদালতের ক্ষমতা কিভাবে। আপনারা কখন জানেন যে সিভিল আদালতে রিভিশনের রিভিশন করা যায়, হাইকোর্ট ডিভিশন, এটাকে সিভিল রিভিশন বলে। এগুলো জিনিসগুলো কিভাবে আসতে হয়, করতে হয়, সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাই দেবো। এবং আগের বরাবরের মতো রিভিশন দরখাস্তের বিষয়বস্তু, ফরম্যাট এবং মুসবিদের কৌশল কিভাবে, সেটা আমরা আলোচনা করব। এবং রিভিশনের গ্রাউন্ড গুলো কিভাবে সেট আউট করতে হয় সেটা দেখাই দেব। এবং প্র্যাকটিক্যালি একটা মডেল রিভিশন দরখাস্ত কিভাবে ড্র করতে হয় সেটা আমরা আলোচনা করব। এরপরে রিট পিটিশন ড্র করা আমরা শিখবো। যে রিট পিটিশনের ক্ষেত্রে আগে এর আইনি ভিত্তিগুলো কি হবে। আপনারা জানেন যে রিট পিটিশনের ক্ষেত্রে প্রথমে একজন মানুষের মৌলিক মানবাধিকার, সাংবিধানিক যে মৌলিক মানবাধিকার গুলো আছে সেগুলো লঙ্ঘন হতে 27 থেকে 44 ধারা পর্যন্ত যে 18টা মৌলিক মানবাধিকারের কথা বলা আছে, সেগুলোর লঙ্ঘনের জন্য রিট পিটিশন করা যায়। আর সংবিধানের 102 আর্টিকেলের ক্লজ 2-তে, সাব আর্টিকেল 2-তে যে বলা হয়েছে, নো ইকুয়ালি ইফিকেশিয়াস রেমিডিস প্রোভাইডেড বাই ল, আইনি সমফলপ্রদ অধিকার যদি দেওয়া না থাকে তখন রিট পিটিশন করা যায়। এগুলো নিয়ে আইনি ভিত্তিগুলো আলোচনা করা হবে। এবং বিভিন্ন ধরনের রিট গুলোর ফরম্যাট গুলো কি হবে, মানে বিষয়বস্তুগুলো কি হয়, যে 5 ধরনের রিট আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং হাইকোর্ট বিভাগের রিট জুডিশনে কি ধরনের পাওয়ার এক্সারসাইজ করে সেগুলো আলোচনা করব। আর এটা প্র্যাকটিক্যালি আমরা আহ, দেখায় দেব যে রিটের দরখাস্ত যখন আমরা করব তার বিষয়বস্তু কিভাবে, ফরম্যাট কি হবে, মুসবিদের কৌশল কি হবে, এবং প্র্যাকটিক্যালি এটা আমরা ড্র করে দেখাবো। তো এই রকম করে আমরা বিভিন্ন ভাবে মানে কোর্সটা সেট আউট করছি। তারপরে এরপরে আসলো কোয়াশমেন্ট। এটা হলো আমাদের 12তম ওয়ার্কশপে আসবে। কোয়াশমেন্টের ক্ষেত্রে একই, মানে কোয়াশমেন্ট পিটিশন ফাইলের আইনি ভিত্তি নিয়ে আলোচনা করব। আগে আগে কি ধরনের আহ, কোন কোন গ্রাউন্ডস কোয়াশমেন্ট পিটিশন দায়ের করা যায় সেটা আমরা আলোচনা করব। কোন আদালতে আপনি কোয়াশমেন্ট পিটিশন করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। কোয়াশমেন্ট দরখাস্তের বিষয়বস্তু, ফরম্যাট ও মুসবিদার কৌশল কি হবে সেটা দেখাই দেব। এবং প্র্যাকটিক্যালি একটা কোয়াশমেন্ট পিটিশন কিভাবে আপনি মুসবিদা করবেন সেটা আমরা প্র্যাকটিক্যালি ড্র করা শিখবো। তেমনি ভাবে এরপরে আমরা রিভিউ পিটিশন, অর্থাৎ সিভিল মামলার ক্ষেত্রে রিভিউ পিটিশন গুলো নিয়ে কিভাবে করতে হয়, ঠিক একইভাবে অন্যান্য গুলোর মতোই যে আইনি ভিত্তি নিয়ে আলোচনা করতে হবে।
মানে করা হবে, এবং কোন কোন গ্রাউন্ডসে একটা রিভিউ দায়ের করা যায়। রিভিউ পিটিশনের ক্ষেত্রে কোর্ট ফি একটা বিরাট বড় ফ্যাক্টর, সেটা নিয়ে আলোচনা হবে। রিভিউ পিটিশনের বিষয়বস্তু, ফরম্যাট ও মূসক কৌশল কি হবে, সেই এগুলো প্র্যাকটিস মানে থিওরি আলোচনা হবে। এরপরে আমরা একটা নমুনা রিভিউ পিটিশন কিভাবে তৈরি করতে ড্র করতে হয়, সেটা আমরা আলোচনা করবো। এরকম আমরা আহ, প্রায় 61টার মতো আমরা টপিক নির্ধারণ করেছি। আমরা আমাদের এই কোর্সটা আমরা 20 ঘন্টার আপাতত রেখেছি। যদি লাগে হয়তো একটু বাড়তে পারে, তবে আমরা চেষ্টা করব এবার 20 ঘন্টার মধ্যে শেষ করতে। যদি আমরা 20 ঘন্টা কোর্স অফার করি, কিন্তু প্রায় 25 27 28 ঘন্টাও হয়ে যায় আমাদের, কারণ খুব এক্সেস ক্লাস করা হয়। প্রত্যেক দিনে প্রত্যেকটা সেশনে প্রায় 2.5 ঘন্টার মতো হয়। তো এরকম নর্মালি 25 ঘন্টা হলে আশা করি শেষ হয়ে যাবে। তো এইগুলো আমাদের কোর্স প্ল্যান এগুলো। এখন আমি আহ্বান করবো, আপনারা যদি কথা বলতে চান যে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের কোনো জানার থাকে, কোর্স গুলো ব্যাপারে আরেকটু বলতে পারি। যেটা শুক্রবার হবে, শুক্রবার রাত 8:30 থেকে হবে। হুম। আপাতত আমরা সপ্তাহে একদিন করব, আর যদি আপনাদের সম্মতি পাই তাহলে হয়তো পরবর্তীতে 2 দিন করা যেতে পারে, আর যদি আপনাদের সম্মতি না থাকে তাহলে একদিনই থাকবে, কোনো অসুবিধা নেই। এবং এটা আমরা আরো অন্তত 2 সপ্তাহ পরে শুরু করব। আপনারা তো অলরেডি গ্রুপে আছেন, গ্রুপে নোটিশ পাবেন। আমাদের সিভিল একটা ব্যাচ চলমান আছে, পার্টিশনের ট্রায়ালের সেকেন্ড লেগ, ওইটা শেষ হলে আমরা ইনশাল্লাহ এটা অফার করব। তো এখন আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনার হাত তুলতে পারেন, আমাদের কোর্স সম্পর্কে যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে কথা বলতে পারেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড। আর যদি কারো কোনো কিছু জানার না থাকে তাহলে তো নেই, আমরা শেষ করতে চাচ্ছি। আর গ্রুপে তো আছেন আপনারা, গ্রুপেও আপনাদের প্রশ্ন লিখতে পারেন। হ্যাঁ, মুয়াজ্জেম সাহেব বলেন। হ্যাঁ জি হ্যাঁ, স্যার, আসসালামু আলাইকুম। জি বলছিলাম। জি প্লিজ। হ্যাঁ বলুন, আপনার কোনো বলার থাকলে। হ্যাঁ স্যার, জি। স্যার এই এই মানে কোর্সটা কি স্যার, ওই যে একটা যে সিভিলের উপরে যে একটা কোর্স চলতেছে ওইটা শেষ হওয়ার পরে শুরু হবে, নাকি কবে শুরু হতে পারে স্যার এটা এটা দুই কোর্সটা? সপ্তাহ পরে শুরু হবে, আমাদের সিভিলটা শেষ হওয়ার পরে আমরা মেনলি করবো এবার এটা। হুম। কারণ আমি এখানে একটা ইউনিভার্সিটিতে জি অনেকগুলো স্যার জি। সাবজেক্ট পড়ানোর ব্যাপারে দায়িত্ব নিয়েছি, যার জন্য আমার ব্যস্ততা একটু বেড়ে গেছে ইউনিভার্সিটিতে পড়ানোর ব্যাপারে। এই জন্য সপ্তাহে হয়তো আর 2 দিন করতে পারবো না, একদিনই হয়তো থাকবে। হুম। এরপরে হয়তো এই কোর্স গুলো বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমি মানে ইউনিভার্সিটির দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছি আর কি। হুম। হ্যাঁ বলেন। আর কি? জি। স্যার আরেকটা জিনিস জানতে চাই স্যার, ওই যে রিভিউ পিটিশনটা, স্যার ওটা রিভিউ পিটিশনটা মূলত মানে আমি তো জানি স্যার রিভিউ পিটিশনটা একমাত্র আপিল বিভাগে দেওয়া যায়, এছাড়া কি এমনি অন্য আদালত হাইকোর্টে বা অন্য কোনো কোর্টে কি রিভিউ পিটিশন দেওয়া যায় কিনা স্যার, এই বিষয়টা আমার জানা নাই স্যার। এটা সিভিল কোর্টের যে আদালত রায় দিয়েছে, আদেশ দিয়েছে, সিভিল কোর্টের যে কোনো আদালতে আপনি দিতে পারেন। জি জি স্যার। জি স্যার। জি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আর মনে হয় কোশ্চেন নেই, তাহলে আমরা শেষ করি। তো খোদা হাফেজ। স্যার 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 ভালো আমি থাকবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার কোশ্চেন না, একটু স্যার একটা অনুরোধ ছিল স্যার, সেটা হলো জি স্যার প্লিজ। আপিলটা যখন পড়াবেন স্যার আমাদের, তখন স্যার আপিল আদালতের আহ, এখতিয়ার এবং ক্ষমতাটা, হ্যাঁ। এই ব্যাপারে স্যার একটু একটু যদি স্যার 10 মিনিট বা 20 মিনিটের একটা লেকচার দেন স্যার, যে আপিল আদালতের এখতিয়ার এবং ক্ষমতা, হুম হুম হুম। আপিল আদালত কি কি পারে। রাইট। হ্যাঁ, সেটা টপিক রাখা হয়েছে সবই, আদালতের ক্ষমতা ও জি স্যার। সীমাবদ্ধতা এরকম একটা টপিক রাখা হয়েছে। হুম। রাখা জি হয়েছে। স্যার। জি থ্যাংক স্যার ইউ। আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার। জি বলেন। আমাদের যে আইনে আমাদের যে বলা আছে, যেমন স্যার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের এক জায়গায় বোধহয় উল্লেখ আছে দেওয়ানি আদালত। তো দেওয়ানি আদালত বলতে কি স্যার হাইকোর্টকে কি দেওয়ানি আদালতের মধ্যে গণ্য করা যায় স্যার? হাইকোর্ট কি দেওয়ানি আদালত স্যার?
দেওয়ানি জুরিসডিকশন আছে, কিন্তু দেওয়ানি আদালত বলতে এটা বোঝাবে না। দেওয়ানি আদালত হলো সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর সেকশন 3-তে যে 5 ধরনের কোর্ট বলা হয়েছে সেগুলো হলো সিভিল কোর্টস, সেগুলো হলো সিভিল। রাইট স্যার। জি স্যার। স্যার আজকে মানে পরশুদিন স্যার একটা মামলা শুনানি করেছিলাম স্যার, রিভিশন রিভিশন মামলা। আমার বিরুদ্ধে রিভিশনটা ছিল স্যার। তো সেখানে আমার অনেক সিনিয়র ছিল আদার সাইডে। তো উনি বলতে চাচ্ছে দেওয়ানি আদালতে এই বিষয় নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় এ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মামলাটা চলে না। না, ওইটা তো অপরাধ। অপরাধ। আমার সাবমিশন ছিল দেওয়ানি আদালতে কোনো মামলা পেন্ডিং নাই। দেওয়ানি আদালতে মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়েছে। আমি একটা এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত দিয়েছিলাম স্যার। জি। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ বলেন। তো আপিল আদালত যদি তার কোনো অধিকার নিষ্পত্তি করে তাহলে সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে। এখন জি। আপনার মাননীয় হাইকোর্ট ডিভিশনে আপনার রিভিশন চলে, সেটা দেওয়ানি আদালতের মামলা না, এবং দেওয়ানি আদালত বলতে সেটাকে বুঝায় না। তা আমার আমার বিশ্বাস স্যার কোর্ট গ্রহণ করছে এবং ওনার রিভিশনটা নামঞ্জুর করছেন স্যার। তো ও এই কারণে গুড। স্যার আরেকটু হ্যাঁ। ক্লিয়ার হওয়ার জন্য, যেমন স্যার আপনি ওই যে দেওয়ানি আদালত আইনের ব্যাখ্যাটা দিচ্ছেন, সেটা এখন হুম, জানতে পারলাম। আমি সেটা তখন জানতে পারি নাই যে এই জি জি ব্যাখ্যাটা দিতে পারি নাই, তাইলে স্যার একটু ওয়েটফুল হইতো সাবমিশনটা, জি জি লফুল হইতো। আমি লফুল বলতে পারি নাই, কিন্তু আমি স্যার যে বিশ্লেষণটা দিছি স্যার সেটা উনি গ্রহণ করছে, এবং ওই এপিলেট ডিভিশনের সিদ্ধান্তটা উনি গ্রহণ করছে যে আপিল গুড। আদালত থেকে নিষ্পত্তি হইলে তার অধিকার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে বলে ধরে নেওয়া হবে। আর হুম। আপনি যেটা মাননীয় হাইকোর্ট ডিভিশনে যেটা পেন্ডিং বলতেছেন সেটা রিভিশন, ওইটা সেটা দেওয়ানি আদালত না। জি থ্যাংক ইউ জি। স্যার। থ্যাংক ইউ। সাজ্জাদুল হাসিন। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলুন স্যার। স্যার আমার একটা নিবেদন থাকবে, সেটা হলো স্যার আমাদের কোর্সটা অন্তত স্যার দয়া করে চলমান রাখবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখি চেষ্টা এটা করুন। আমার একটা অনুরোধ স্যার। আমার মনে হয় এখানে সকলেরই অনুরোধ স্যার। স্যার এখন যদি স্যার কোর্সটা বন্ধ হয়ে যায় স্যার, আমাদের প্রতি স্যার এইরকম নির্দয় হয়ে না স্যার। আমরা যে আশার আলো স্যার, আপনি স্যার, আমি জানি স্যার আপনার আমি এগুলো দেখছি স্যার, আপনার শখ ছিল ইউনিভার্সিটির। ঠিক আছে স্যার, প্রায় আপনি স্যার ইউনিভার্সিটিতে পড়াবেন স্যার, কিন্তু স্যার আমরাও কিন্তু আপনার ছাত্র স্যার। আহ, তা ঠিক। আমরা কিন্তু আপনার ছাত্র, এবং স্যার এটা কিন্তু স্যার গোটা বাংলাদেশ ব্যাপী স্যার। আমরা গর্ব করে বলি যে আমরা যখন আমাদেরকে বলে সাবমিশনে, তো আমরা এটা গর্ব করে বলি যে আমরা আলী স্যারের ছাত্র। তো স্যার এই যে আপনার একটা ব্যাপকভাবে আপনার যে আমরা যে স্যার আপনার প্রতিনিধিত্ব করছি স্যার ধরতে গেলে স্যার, তো স্যার এটাকে আপনি নিভে দিন না স্যার। ঠিক আছে, চেষ্টা করব এবং ইনশাআল্লাহ। এর এর যে স্যার এর ব্যাপ্তিটা স্যার, এটা কিন্তু ব্যাপক স্যার। আপনার যে জি। জ্ঞানের ব্যাপ্তি আমরা স্যার, এটা তো স্যার আপনি আমাদেরকে দিচ্ছেন স্যার। এটা কিন্তু গোটা বাংলাদেশের মানুষ উপকৃত হচ্ছে স্যার, বিচার প্রার্থীরা উপকৃত হচ্ছে স্যার। হুম হুম হুম। তো স্যার স্যার অন্তত এতটুকু নির্দয় হবে না স্যার, যদি সপ্তাহে 4 দিন না পারেন, অন্তত স্যার 2 দিন হলেও স্যার আমাদের কোর্সটা স্যার চালু রাখবেন স্যার। স্যার এটার সাথে আমি অ্যাড করে বলি, ইয়ার মাসে আসলে 2 দিন স্যার হলেও স্যার চালু রাখবেন স্যার। জি স্যার এটার সাথে আমি অ্যাড করে বলি, আসলে স্যার সারা বাংলাদেশে বিচারকরা এবং আইনজীবীরা যা ভাবে আপনাকে চিনে, আপনি ইউনিভার্সিটি মুখী হয়ে গেলে স্যার আপনার এই প্রসারণটা শুধু ইউনিভার্সিটি লেভেল একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যাবে। এখন আমরা সারা বাংলাদেশে যে বিচারক গুলি আছে, প্রত্যেকে স্যার আপনার প্রতি একটা ভয় কাজ করে এবং আপনাকে খুব ভালো জানে। আর আইনজীবীও অনেক জায়গায় ভালো জানে। তবে মনে হয় এটা চালিয়ে যাওয়াটাই মনে হয় সবার কাছে আপনার, আর ওটা তো আছেই স্যার, কিন্তু স্যার ওটা আমাদের অনুরোধ স্যার, আমাদের হাম্বলি অনুরোধ স্যার। এটা আমি জি। ব্যক্তিগতভাবে বলতেছি স্যার, ওনার সাথে অ্যাড হয়ে তার প্রসারতাটা আপনার বেশি হবে ওই আইনজীবী মুখী এবং বিচারক মুখী যে ইয়েটা আছে। জি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং মুবিন স্যার এই আবার। আইন অঙ্গনে আমি বলতে পারি স্যার, জি অন্তত 100 বছর বেঁচে থাকবে স্যার আপনার নামটা স্যার আমাদের মাধ্যমে স্যার। স্যার এই স্যার এতটুকু স্যার নির্দয় আমাদের প্রতি হবেন না স্যার, সব অন্তত স্যার মাসে 2 দিন স্যার। যে স্যার স্যার যদি আরেকটা স্যার 20 বিষয়, দিন হয় তাতেও আমরা স্যার রাজি স্যার। জি স্যার আমি একটু অ্যাড করি স্যার। আপনার যদি ইউনিভার্সিটির ক্যাম্পাসটা স্যার ঢাকাতে থাকে
তাহলে স্যার এই যে আমাদের যে অনলাইনে কোর্স করি এটার পাশাপাশি সরাসরি মানে সরাসরি বেস আইনজীবীদের প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা এটা করলে স্যার আরো বেশি উপকৃত হয় স্যার। আপনি এইটা একটু ভেবে দেখতে পারেন স্যার, মানে যদি ঢাকায় আপনার ক্লাস করানো লাগে ইউনিভার্সিটিতে, অন্তত আমাদের জন্য সরাসরি কোনো বেস রাখলে এটা হুম। এটা একটু আরেকটু বেশি হবে স্যার, আমাদের জন্য আর কি ভালো হবে স্যার আমাদের জন্য। হ্যাঁ, এটা ভবিষ্যতে হবে ইনশাল্লাহ, ঠিক বলছেন মধ্যম সাহেব। ইনশাল্লাহ। হ্যাঁ, এই মুবিনা বলেন। জাস্ট স্যার। স্যার আমার এটা অশেষ অনুরোধ স্যার যে কোর্সটা জি চালু থাকতে হবে স্যার। স্যার আমি জি আজকের কথা একটু শেয়ার করি। আজকে আমার জি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আইওকে মাদকের জেরা স্যার। জি আমি স্যার আপনার ক্লাস না করলে, আমি যেহেতু চেম্বার প্র্যাকটিস করি না, মেয়ে মানুষ, জি। ছোট বাচ্চাও আছে, আমি করতে পারতাম না স্যার। এবং জেরা করার পর চিফ জুডিশিয়াল স্যার আইওকে বলছে যে হ্যাঁ। পিআরবি সিআরপিসি তো পড়েন না, পড়তে হবে, না হলে উকিলরা হুম, এইভাবে ধরবে আপনাদের, জি তদন্ত যে ভুকি চুকি দিচ্ছেন এইভাবে ধরবে। জি। মানে স্যার, এবং ওখানে চমৎকার। যারা ছিলেন দুই তিনজন খুব বলতেছে যে না, জেরাটা ভালো করছেন। জি। স্যার আপনার কোর্স ছাড়া এটা সম্ভব ছিল না স্যার। এই জন্য আলহামদুলিল্লাহ। স্যার কোর্সটা চালু থাকতে হবে স্যার। এবং স্যার মাদকের একটা জেরার যদি একটা শর্ট কোর্স দিতেন, জি। এটা খুব ভালো হতো স্যার। না, ইনশাল্লাহ স্যার স্যার পর্যায়ক্রমে আসসালামু এটা আলাইকুম স্যার। হবে। এটা আমারও স্যার একটা স্যার আসসালামু আলাইকুম অনুরোধ স্যার। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, স্যার ভিডিও আমি ওই যে অন করেন। আপনার ওই যে 406 মার্ডার ওগুলাতে হ্যাঁ। স্যার আমি রিকোয়েস্ট পাঠাইছি স্যার, মানে ক্লাস করার জন্য স্যার, কিন্তু আমার জি। কোনো ফিডব্যাক দেয়নি স্যার। ও, ওগুলা এখন মানে ওগুলা আগে হয়ে গেছে ওই গ্রুপগুলোর ক্লাস। হুম। জি স্যার। এই জন্য আসলে হয়তো আমি তো স্যার feedback পান ওখানেতেই নাই। শিখছি স্যার, আপনার মানে দুই একটা বই টই পড়ে স্যার, তো আমাদের জি। এভাবে আশাহত করেন না স্যার। মানে ঠিক। সপ্তাহে একটা দিন হলে আমাদের জন্য দেন। জি। এইখানে ইউনিভার্সিটিতে মানে 8টা ক্লাস দিয়েছে এখন। 8টা ক্লাস করার পর এখানে পারবো কিনা, যাক তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ, সপ্তাহে একদিন হলো। হুম। স্যার ক্লাসগুলো কখন, ইউনিভার্সিটির ক্লাসগুলো কখন স্যার? আমি এই বিষয়টা তো খেয়ালই করি নাই স্যার। আপনি ফাঁকে থাকতে হ্যাঁ কোন সময় বললেন যে হ্যাঁ। আমাদের 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 অনলাইন বন্ধ হয়ে যাবে। হুম। ইউনিভার্সিটির ক্লাসগুলো কখন স্যার আপনার? এই তো শুক্রবার শনিবার দিয়েছে মেইনলি তারা, বা আমি এই 2 দিনেই নিয়েছি। হ্যাঁ। নিশ্চয়ই স্যার দিনের বেলায়। হ্যাঁ, দিনের বেলায়, রাইট, দিনের বেলায়। তা আমরা তো বসি স্যার রাতের বেলায় স্যার। আমাদের প্রতি স্যার এতটা নির্দয় স্যার হবেন না স্যার। হ্যাঁ আমরা স্যার আমরা যারা স্যার আপনার সাথে আসি ইউনিভার্সিটির, আমি সেটাকে ডিসকারেজও করি না বা জি অন্যভাবেও দেখি না, সেটা অবশ্যই করবেন স্যার আপনি। কিন্তু আমরা যারা আপনার মাধ্যমে বা আমাদের মাধ্যমে আপনি স্যার সরাসরি মানব সেবা স্যার, আমরা অন প্র্যাকটিক্যাল জি। ডিরেক্ট ইউনিভার্সিটিতে আপনি 100 জন পড়াবেন, কতজন অ্যাডভোকেট হবে এটা আপনি জানেন না স্যার। হ্যাঁ। কতজন স্যার জাজ হবে এটাও জানেন না স্যার। কতজন ল পাশ করার পরে সে দেশের বাইরে চলে যাবে সেটাও জানেন না। জি। আবার কতজন প্রতি। স্যার ল পাশ করার পরে ব্যবসা বাণিজ্য করবে এটাও জানেন না স্যার। কিন্তু রাইট। আমরা যারা আছি স্যার হুম হুম। 100% লয়ার আপনার মাধ্যমে আছি। তা আমাদেরকে ছাড়া স্যার হ্যাঁ, বা বিশুদ্ধ এটা লয়ার। তো স্যার আমরা কই কই যাবো স্যার? না, ঠিক আছে, আপনাদের প্রতি তো আমার একটা ভালো লাগা কাজ করে, যার জন্য দীর্ঘদিন ধরে আমরা এই চালিয়ে যাচ্ছি, মানে ফ্রম থিক অ্যান্ড থিন, নানাভাবে। আহ, আর আমাদের তো মিশন এটাই ছিল যে আমরা আহ, বিচার বিভাগে একটা ইতিবাচক পরিবর্তন আনবো, আপনাদের মাধ্যমে বিচার প্রার্থীরা যেন এর সুফল পায়। তো আমার আশা আছে, মানে যতটুকু হলো পারি, মানে যতক্ষণ সামর্থ্য স্যার আছে আর কি, স্যার চালিয়ে যাও। ইতিবাচক যে হচ্ছে স্যার, জি আমি গতকালকের একটা উদাহরণ দেই স্যার। গতকালকে পরশুদিন বিকালবেলা জি বিকালবেলা ডিস্ট্রিক্ট কোর্টের সেরেস্তাদারের ফোন আমার মোবাইলে জি। 2 বার 3 বার ফোনটা বাজছে স্যার। আমি নামাজে ছিলাম তখন। এরপরে আমি ফোনটা ব্যাক করলাম, ডিস্ট্রিক্ট কোর্টের সেরেস্তাদার এতবার ফোন দিল কেন? তখন বললো আগামী দিনে আপনার একটা সিভিল রিভিশন আছে, স্যার এটা ট্রান্সফার করতে যাই, মামলাটা ট্রান্সফার করে নাই, অনুনানীটা স্যার নিতে চায়। যদি আপনি করতে চান, আপনি তো প্রার্থীপক্ষ, আপনি করতে চান কিনা আগামী দিন? আমি বললাম জি আমি করতে চাই।
জি কারণ বিষয়টা তো ছোট্ট বিষয়, আমি শুনানি করতে চাই। কয় না, স্যারও খুব আগ্রহ বিষয়টা, স্যারের জি এই বিষয়টার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিডিকশনও জড়িত, এই কারণে স্যার স্যার নিজে শুনানি করতে চায়। তো আমি কি, এটা তো আমার সৌভাগ্য, আমার অন্য কোনো ব্যস্ততা। উনি আবার খুব মানে পোলাইটলি ওনাকে সম্মান দেখায় বলতেছে, আপনার যদি অন্য কোর্টে ঝামেলা থাকে তাহলে বা অন্য কিছু বলবেন কিনা। আমি কি, না, স্যার জি যেহেতু এটা শুনতে চায়, আমার অন্য কোর্টে যা খুশি তা হোক, আমি এই রাইট কোর্টে শুনানি করব। কটার সময় থাকবো বলেন, কারণ কালকে তো সিভিল ডে না আমাদের এখানে স্যার, বৃহস্পতিবারে সিভিল ডে। তো কয় জি না, সিভিল ডে না হলে আপনার এটা শুনানি করবে। তো আমি বললাম হ্যাঁ আমি রাজি। কয় তাইলে আমি আদার সাইডকেও ফোন করে কনফার্ম করি। কনফার্ম করছে, গতকালকে সকালবেলা আবার ফোন করছে যে ও আপনারা কিন্তু এটা হাজিরা দিয়ে শুনানি করবেন। হ্যাঁ আমি হ্যাঁ বললাম কি ঘটনাটা কি, আমার উৎসাহ বেড়ে গেল। আমি হ্যাঁ স্যার মোটামুটি আমি যখন রিভিশনটা দায়ের করি তখনই আমি রেডি স্যার, কারণ জি বিষয়টা হুবহু আপনার কাছ থেকে শিখা। জি বিষয়টা ছিল স্যার, রিভিশনটা ছিল ছোট্ট বিষয়, বিষয়টা ছিল স্যার পাওয়ার অফ অ্যাটর্নি, মুক্তার নামা। হ্যাঁ হ্যাঁ তো যিনি স্যার আমার আদার সাইড, আমার বয়স যা, ওনার উকালতির বয়সটা জি পরিষ্কার, এক কথায় একবার রাউন্ড ফিগার। ওনার ও প্র্যাকটিসিং ইয়ার হইলো স্যার 48, আর জি আমার হইলো বয়স স্যার 47। জি তো আমার বয়স যা, ওনার প্র্যাকটিসিং বয়সটা। রাইট এখন স্যার উনি 400 টাকার স্ট্যাম্প দিয়া মুক্তার নামাটা গ্রহণ করে ফেলাইছে। জি সহকারী জজ এটা অ্যাকসেপ্টও করছে। তো আমার কাছে খুব স্যার লাগছে বিষয়টা, যে স্যারের তো শিখলাম, তাহলে হ্যাঁ কি শিখি যদি এগুলো অ্যাপ্লিকেবলই করতে না পারি। ঠিক আছে, তো সহকারী জজ সাহেব বুঝে নাই বিষয়টা। আমি আপার কোর্টে যাই, জি একদম স্যার মানে একটি পয়সাও নেই নাই পার্টির কাছ থেকে, আমি রিভিশন করছি। জি পার্টিতে শুধু আইসা বলছি আপনার এই অর্ডারটা আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি এখানে শুধু ওকালতনামায় স্বাক্ষর করেন, এখানে স্বাক্ষর করেন শুধু। কয় কি জি করতেছেন, আমি কি, হ্যাঁ এটার বিরুদ্ধে রিভিশন করতেছি। আপনি এটা বুঝবেন না, এটার আপিল বলে। ও মানে উনি রিভিশন তো বুঝে না, আমি ওনারে বুঝাইছি আপিল কইয়া, যে জজ জি কোর্টে আপিল করতে হবে। তো এটা জি করছি স্যার, ওনার কাছ থেকে কোনো খরচপাতি নেই নেই। জি গতকালকে আবার ওনারা রাখছি আমি শুনানির সময়। জি তা আমি প্রথমে প্রথমে উনি বললেন, যে জজ সাহেব বললেন যে প্রার্থীপক্ষ বলেন প্রথমে। তা আমি স্যার বললাম, বিষয়টা যখন বললাম, বললো যে এর ছোট জিনিসের জন্য রিভিশন। আমি বললাম জি স্যার, কিন্তু কোশ্চেন অফ ল স্যার, বিষয়টা ছোট্ট কিন্তু কোশ্চেন অফ ল। বিগত সহকারী জজ সাহেব 400 টাকার স্ট্যাম্প কিভাবে গ্রহণ করে, এটা তো স্যার আইনানুগ ভাবে এই ডকুমেন্টটা তৈরি না। জি পাওয়ার অফ অ্যাটর্নি আইনের সেকশন 2 সাবসেকশন 7 অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি হবে, দিতে পারবে, সেটা স্যার স্ট্যাম্পে লিখিত হইতে হবে। তাহলে কত টাকার স্ট্যাম্পে লিখিত হবে, এটা স্যার স্ট্যাম্প অ্যাক্টের 1899 এর ফার্স্ট শিডিউলের আর্টিকেল 47 এর বিতে এটা পরিষ্কার ভাবে বলা আছে, সেটা স্যার 1500 টাকার 1500 টাকার স্ট্যাম্পে লিখিত হইতে হবে। তো যেহেতু এই ডকুমেন্টটা পর্যাপ্ত পরিমাণ আইনের বিধান মান্য করে 1500 টাকার স্ট্যাম্পে লিখিত না, তো সেটা আমি আপত্তি করেছিলাম। লার্নেড সহকারী জজ সেটা শুনে নাই, এবং সেটা আমলে না নিয়ে উনি সেটা গৃহীত করছে। এই আদেশটা আইনানুগ হয় নাই, এই কারণে স্যার আমি রিভিশন করেছি স্যার। এটা এই অর্ডারটা স্যাটিসফাইড করার জন্য প্রার্থনা করছি। আমার সাবমিশন স্যার সিম্পল, এটাই জি স্যার। এটা বইলে আমি স্যার দ্যাটস অল ইউর অনার বইলে আমি ছেড়ে দিলাম। এখন উনি আদার সাইড আইসা প্রথমেই উনি বললেন যে একটা মানে আহ, ভুল তথ্য দিলেন, যে আমি 400 টাকার স্ট্যাম্প দেই নাই, আমি 800 টাকার স্ট্যাম্প দিছি। তো উনি বলছে, বলার পরে উনি বলতে পারে না সঠিকভাবে তথ্য, 800 টাকার স্ট্যাম্প দিছি, এই দিছি এই দিছি বইলা উনি স্যার যা দিল, উনি হুম দুইটা রেফারেন্স দিল হাইকোর্ট ডিভিশনের 1967-68 সালের। তো তারপরে বলল কি, উনি হ্যাঁ একটা ডায়েরি দিল স্যার। ডায়েরির হ্যাঁ মধ্যে ওই যে কোম্পানির ছাপানো লেখা থাকে না স্ট্যাম্প জি ডিউটির সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ ওইটা দিল। তা হুম আমি বললাম, যেখানে স্যার আমি দুইটা আইন দিলাম, হুম স্ট্যাম্প অ্যাক্ট 1899 সর্বশেষ সংশোধনী সহ জি লাস্ট এডিশনের আইন দিলাম, এবং আমি স্যার পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 এবং পাওয়ার অফ অ্যাটর্নি আইন বিধিমালা 2015 এটা আমি দাখিল করলাম। এটার এগেনিস্টে উনি যেটা দাখিল করলেন 67-68 সালের হাইকোর্ট ডিভিশনের জি রেফারেন্স, হুম এবং স্যার একটা কোম্পানির ছাপানো ডায়েরি স্যার। এটা তো স্যার ওনার মতো একজন সিনিয়র আইনজীবীর কাছ থেকে
কুমিল্লার স্যার সর্বোচ্চ আদালত, এই আদালত এখানে, এবং উনি স্যার কোর্টকে মিসগাইড করলেন এবং উনি মামলার তথ্য না জেনে সাবমিশন দিলেন, যেটা আমাদের জন্য দুর্ভাগ্য। স্যার এলসিআর এর পেজ 87, 88, 89, 90 একটু দয়া করে দেখেন স্যার। এই 4টা পেজ হইল ওনার কথিত যে আমমুক্তার নামায়, এই আমমুক্তার নামার 100 টাকার 4টা পেজ স্যার। দেখছেন উনি সাথে সাথে ওনার স্টেনোরে বলতেছে বাইর করো, এলসিআর তো অনেক মোটা স্যার, বাইর করো। জি বাইর করছে স্যার, বাইর করে দেখে আমারটা সঠিক। কয় জি লার্নেট আপনি এটা কি সাবমিশন দিলেন? এটাই তো আপনার হুম বিল্লালের আমমুক্তার নামাই তো, সিয়াম যে আমমুক্তার নামা গৃহীত এটাই তো বলছেন আপনি। তো উনি বললো হ্যাঁ জি স্যার। তো আমি বললাম স্যার এখানে কয় টাকার স্ট্যাম্প স্যার? উনি তো কোর্টকে মিসগাইড করেছে। আইনের ব্যাখ্যার পরে উনি বলতেছে আপনি কি কিছু বলবেন, সিনিয়ররা বলতেছে আপনি কি কিছু বলবেন? কয়, স্যার তাইলে স্যার আমি অপর্যাপ্ত যে স্ট্যাম্প এটা স্যার আমি দাখিল করে দেব। হুম এটা বলার পরে আমি আবার দাঁড়ালাম, দাঁড়ায় বললাম স্যার কয় আপনি কিছু বলবেন? আমি বললাম জি স্যার। এটা ইচ্ছা করলে উনি পারেন না স্যার, ওনার জন্য স্যার। এখন স্যার উনি যদি দিতে চায় ওনার সেই সুযোগ আছে, কিন্তু ওনাকে পেনাল্টি দিতে হবে। গুড যে গুড অপরিশোধিত যে স্ট্যাম্প হুম ডিউটিজ আছে সেটার জন্য এই অত্র আইনের সেকশন 35 ওনার জন্য বাধা স্যার। গুড 35 বলছে উনি যদি দিতে চায় তাহলে সেটাকে 10 গুণ জরিমানা দিতে হবে। তাহলে স্যার গুড ওনার স্যার 1100 টাকা বাকি স্যার, 1100 টাকার স্ট্যাম্পই, হ্যাঁ তাহলে ওনাকে 11,000 টাকার স্ট্যাম্প দিতে হবে স্যার। এই তো ফাঁদে ফেলছেন। তো উনি উনি ওনার কাছে লার্নেড কোর্ট স্যার ওনার কাছে জানতে চাইলো কি করবেন আপনি? কয় স্যার আমি এটা দিব। কয় তাহলে লিখিত দরখাস্ত দেন, ঠিক জি আছে আদেশের জন্য থাকবে, এর মধ্যে যদি আপনি দেন তাহলে জি সেভাবে আদেশ হবে, না হলে আমার মতো আমি আদেশ দেব। গুড এই এই কথা তো বললো স্যার। তো স্যার এই যে বিষয়টা স্যার, এই বিষয়টা ভার্বেলি শায়েস্তাদার সাহেব আমার কাছে জানতে চাইলো হ্যাঁ যে আপনি এই বিষয়টার জন্য এইভাবে আসছেন। আমি বলি, হ্যাঁ ওর তো হুম এটা না হইলে কিভাবে হবে, এটা তো আইনের ব্যত্যয়। হুম কয় না এগুলো দরকার আছে। তো বললো যে এগুলো তো ভালোভাবে পড়াশোনা, কারণ আমি কই, এমনি এমনি পড়াশোনা হয় নাই স্যার। তখন আপনার প্রসঙ্গটা আসছে, আপনার ও নামটাও আসছে, উনি আপনাকে ভালোভাবে চিনে স্যার। হুম তা এইভাবে আসছে। তো আপনি আমাদের মাঝে তো স্যার এইভাবে বেঁচে থাকবেন, যেমন আমি আপনার কাছ থেকে শিখছি। আমি হুম আজকে এই বিষয়টা কোর্টের কাছে, জজ সাহেবের কাছে, অডিয়েন্সের কাছে, কোর্টের স্টাফদের কাছে বিষয়টা ব্যতিক্রমী মনে হয়েছে এবং জি ইন্টারেস্টিং মনে হয়েছে, কোশ্চেন হুম অফ ল মনে হয়েছে। এটা জি কিভাবে জানছি, কিভাবে শিখছি, কার মাধ্যমে শিখছি, এই প্রসঙ্গটাও চলে আসছে। তো এইভাবেই তো স্যার আমাদের মধ্যে আপনি অনাদিকাল পর্যন্ত বেঁচে থাকবেন স্যার। তো আইনের মানুষকে ছাড়া স্যার জি সময় দেন স্যার ইউনিভার্সিটিতে, আমি জি সেটাকে বলি না, নিরুৎসাহিত করি না। জি সেটাও স্যার অনেক বড় জায়গা, ভালো জায়গা। বিশ্ববিদ্যালয়ে আপনি লেকচার দিবেন, এই বিশ্ববিদ্যালয়ে শিখাবেন, সেটাও জি আমাদের জন্য গর্বের। সেখান থেকে বেরোইয়া জাজ হবে, উকিল হবে, আহ, ব্যবসায়ী হবে, প্রতিষ্ঠিত হবে সমাজের লোকজন, সেখানেও দেন। তবে আইনের লোকদেরকে ছেড়ে জি দেন না স্যার। এটা ওকে হলো ঠিক স্যার আছে। আমার 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 অনুরোধ স্যার। জি স্যার, তো আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, খুব চমৎকার একটা অভিজ্ঞতা শেয়ার করলেন যে আমাদের যে অধীত যে বিদ্যা, আমাদের যে বিদ্যা আমরা শেখার জন্য দীর্ঘদিন ধরে বসছি, তো তার সফল প্রয়োগ করছেন। এটার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে আপনার প্রশংসা করছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের এই বিষয়গুলোকে বাস্তবে রূপ দিয়েছেন এবং এইভাবে মানে সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন, সবারে স্বনামধন্য আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হবেন। এইটা কিন্তু আপনার বিরাট বড় একটা অ্যাডভার্টাইজ হয়ে গেছে, এই শুনানিটা। এই যে বিনা পয়সায় আপনি ইয়া করছেন, রিভিশন করছেন, এটা খুবই না স্যার, বুদ্ধিমত্তা বিনা পয়সা না স্যার। করছেন। হ্যাঁ আমি আমি হয়তো রিভিশনটা দায়ের করছি টাকা ছাড়া, জি কিন্তু এই পার্টি গতকালকে টাকা হুম নিয়ে আসে নাই। এই জি পার্টি টাকা নিয়ে আসে নাই, আমাকে 2,000 টাকা দিয়ে গেছে, জি বাড়িতে গিয়ে বাকি 8,000 টাকা পাঠাইছে। উনি 10,000 টাকা আলহামদুলিল্লাহ। দিছে স্যার এই রিভিশনের জন্য। এই তো বিনা পয়সা আপনার, হয় নাই স্যার, কিন্তু হ্যাঁ প্রথমে আপনার, বিনা পয়সায় করছি স্যার। হ্যাঁ হ্যাঁ আমি এই তো আমার আপনার মনের মজুরিটা মধ্যে পেয়ে লাগছে গেছেন এটা। আপনি। জি জি স্যার। হ্যাঁ জি স্যার, একটু লেটে পাইছি আর কি স্যার, পরে জি পাইছি আর কি স্যার। জি। না আপনার যোগ্যতায় আপনাকে এটা আর্ন করিয়েছে, আপনার যোগ্যতায়, আপনার মেধা বা আপনার কৌশলের কারণে এটা আপনি পেয়েছেন। হুম এই জন্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা শেষ করতে চাচ্ছি। এখন আমাদের থাকলো, আমাদের গ্রুপে তো আছেন যারা, সকলে গ্রুপে খবর পাবেন আমরা কবে থেকে শুরু করছি। আর
কোনো আরো কিছু যদি জানার থাকে ইনশাআল্লাহ গ্রুপে লিখবেন, আই উইল রিপ্লাই। তো আজকে স্যার স্যার, সর্বশেষ আমি একটা কথা বলতে চাই স্যার। স্যার এইটা আমাদের তো ওই যে যে সিভিল কোর্সটা চলতেছে, এইটার পরে হ্যাঁ তো এটা শুরু হবে যে হ্যাঁ ক্রিমিনাল হ্যাঁ সিভিল ড্রাফটিং। হ্যাঁ আমরা হ্যাঁ। স্যার একটা তাহলে যে মানে পাশাপাশি আরেকটা ক্রিমিনালের একটা কোর্স শুরু করলে পাশাপাশি ভালো হয় স্যার। ওই বিশেষ করে যে আতাউল্লাহ ভাই বলছিল যে একটা স্যার ওই যে মার্ডার ট্রায়ালের উপরে স্যার একটা, অথবা মাদকের উপরে, এগুলির উপরে একটু একটু ই করলে ভালো হয় স্যার। স্যার মার্ডার কারণ ট্রায়ালটা খুব জরুরি স্যার। ঠিক আর আছে, আমি ইনজুরি চিন্তা মার্ডার, করবো। মার্ডার ট্রায়াল মানে স্যার জি ইনজুরি জি। মার্ডারটা, হুম। ইনজুরি মার্ডার ট্রায়াল স্যার। জি স্যার, জি হ্যাঁ, স্যার। মার্ডার ট্রায়াল শুরু করলে আমরা ইনজুরিটাই করব। হ্যাঁ, জি আমাদের এইটা ডিও আছে, ইনশাল্লাহ এটা করব। তো জি স্যার। আশা করি ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব ধাপে ধাপে। আপনারা সংশ্লিষ্ট বারে স্ব মহিমায় প্রতিষ্ঠিত হবেন, নিজেকে যোগ্য জায়গায় স্থাপন করবেন। নলেজ ইজ পাওয়ার। নলেজ যদি আপনার থাকে, আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনারা অনেক বুদ্ধিমান যে আপনারা নিজের উপর ইনভেস্ট করতেছেন, হাজার হাজার টাকা নানাভাবে খরচ করছেন, কিন্তু নিজের উপর কি আপনি ইনভেস্ট করছেন? এটা সবসময় চিন্তা করবেন যে আজকে সারাদিন গেল, আপনি নিজে কতটুকু অর্জন করলেন, নিজের সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কত টাকা ব্যয় করলেন, কতটুকু পরিশ্রম দিলেন, কয়টা পাতা পড়লেন, কয়টা বই পড়ছেন, বা মানে মানে একটা কি দুইটা ডিসিশন পড়ছেন কিনা। এইভাবে তিলে তিলে গড়ে উঠতে হয়। আর আইনজীবীদের বিজ্ঞাপনের কোনো সুযোগ নেই। আইনজীবীদের বিজ্ঞাপন হলো আইনজীবীর নিজেই। যেমন আতাউল্লাহ সাহেব যে ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, এই হলো সবচেয়ে বড় বিজ্ঞাপন। সবচেয়ে বড় বিজ্ঞাপন তো নিজের বিজ্ঞাপনের নিজেই কারণ হয়ে দাঁড়াবেন। এই যে এরকম চমৎকার শুনানি যখন আপনি করবেন এজলাসে, এই পুরা এজলাস যখন আপনাকে দেখলো, মুহুরিরা দেখলো, মক্কেলরা দেখলো, আপনার জুনিয়র কলিগরা দেখলো, সিনিয়র কলিগরা দেখলো, তিনি মনে মনে হয়তো এরকম ধারণা করে রাখবেন যে ভবিষ্যতে আপনাকে তিনি কোনো একটা বিষয় দিয়ে উম, পরিচালনা করবেন, শুনানি করবেন। তো এই বিজ্ঞাপনটা নিজেই করতে হবে, আর এই সুযোগটা নিজে নিজে তৈরি করতে হবে। আতাউল্লাহ সাহেব যেটা করছেন। তো থ্যাংক ইউ অ্যাগেন অন বিহাফ অফ বাদুল্লাহ একাডেমি। আমরা আপনাদের সঙ্গে কাজ করার যদি সুযোগ পাই, আমি আমি আশা করি আপনাদের খুব অল্প সময়ে আপনার আইন পেশায় দক্ষতা আসবে, বা আমি এই আপনার আইন পেশায় দক্ষতা বাড়ানোর সুযোগ পেলে নিজেকে কৃতার্থ মনে করব যে আমরা সকলে মিলে একটা ইতিবাচক জুডিশিয়ারি গড়ার যে আমাদের প্রত্যয়, বিচার প্রার্থী মানুষ যেন হয়রানির শিকার না হয়, মানে যত যত আইনি সেবা পায়। উকিল মানে হলো ভরসার স্থল, আর বিচার প্রার্থী মানুষের ভরসার স্থল হয়ে উঠতে হবে আপনাকে আপনার জ্ঞান অর্জনের মাধ্যমে। তো এই জ্ঞান অর্জন আপনি নানাভাবে করতে পারেন। তার অন্যতম একটা হলো এরকম ট্রেনিং গ্রহণ করা। নিজে বই পড়তে পারেন, আপনার কলিগদের সঙ্গে আলোচনা করতে পারেন, সিনিয়রের কাছে পরামর্শ নিতে পারেন। এটা খুবই একটা ইউনিক প্রফেশন, খুবই ইন্টেলেকচুয়াল লোকদের প্রফেশন। পড়াশোনার কোনো বিকল্প নেই। এই পেশায় আসছেন মানে আপনি আপনার সাদাল্লাত অনেকটা নষ্ট করছেন এই শুধু পড়াশোনার কারণে, এবং করতে হবে। সারাদিন মানুষ চাকরি করার আসার পর বিকালবেলা চায়ের দোকানে আড্ডা দেয়, এই দিক সেদিক গল্প করে, কিন্তু আপনার সেই সুযোগটা নেই। সারাদিন কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করছেন, তিনতলা চারতলা পাঁচতলায় উঠছেন, আবার সন্ধ্যাবেলা আসে আবার চেম্বার করতে হয়, আবার মক্কেল আসে, আবার আর্জি ড্রাফট করতে হয়, জবাব তৈরি করতে হয়, পিটিশন করতে হয়, আবার সকালবেলা যেতে হয়। এটা খুবই একটা লেবোরিয়াস পেশা। তো সেই লেবোরিয়াস পেশায় যদি আপনি বটগাছের মতো বাঁচেন শত বৎসর, শত বৎসর বেঁচে কোনো লাভ নেই। আপনাকে এখন ইনকাম করতে হবে, এই বয়সে ইনকাম করতে হবে, এখন গাড়ি বাড়ির মালিক হতে হবে। আর সেটার করতে গেলে নিজের উপর ইনভেস্ট করতে হবে। নো ইনভেস্ট নো রিটার্ন, নো ইনভেস্ট নো রিটার্ন। এই কথাটা সবসময় মনে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং and joining our discussion.